নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রাহুল গান্ধীর বিরুদ্ধে আগামী 26শে জুন সশরীরে হাজিরা দিতে হবে ঝাড়খণ্ডের চাইবাসা আদালতে, অন্যথায় কড়া ব্যবস্থা নেবে আদালত। দক্ষিণের রাজ্য পেরিয়ে এবার রাজধানী দিল্লিতে থাবা চওড়া করছে করোনা, বাড়ছে সংক্রমণ, হাসপাতালে টেস্ট করাতে ভিড় বাড়ছে, এবার সংক্রমিতের সংখ্যা বেড়ে 23। বাংলাদেশে জটিল হচ্ছে পরিস্থিতি, সুতোয় ঝুলছে প্রফেসর ইউনূসের ভাগ্য। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে সেনা মোতায়েন। নিজেদের ইচ্ছে মতো চাপানো যাবে না আর কর চাপানোর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলিকে কড়া বার্তা দিল নবান্ন। সম্প্রতি একাধিক ঘটনা প্রশাসনের নজরে এসেছে, আর যেখানে দেখা গিয়েছে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে নতুন করে কর চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রশাসনের শীর্ষ স্তরের কাছে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, আর তারপরই নড়েচড়ে বসেন নবান্নের প্রশাসনিক কর্তারা। রাজ্যের সমস্ত জেলা শাসকদের মুখ্য সচিব মনোজ পান জানিয়ে দিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতকে কোনো কর বা ফি ধার্য করতে হলে রাজ্যের অর্থ দপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে অনুমতি নিতে হবে। ফের বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডের চাইবাসা কোর্ট তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী 26শে জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে। 2018 সালে রাহুল গান্ধী এক রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন, আর যেখানেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। তারপরেই বিজেপি নেতা প্রতাপ কাটিয়ার 9 জুলাই 2018 সালে চাইবাসা এমপি এমএলএ কোর্টে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, আর এরপরই এই মামলা ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে 20 ফেব্রুয়ারি 2020 সালে রাঁচির এমপি এমএলএ কোর্টে স্থানান্তরিত করা হয়। ফের সেখান থেকে মামলাটি পাঠানো হয় চাইবাসার এমপি এমএলএ কোর্টে, আর সেই কোর্ট রাহুল গান্ধীর নামে সমন জারি করে। তবে সমন পেয়েও রাহুল গান্ধী হাজিরা এড়িয়ে যান। এরপর প্রথম জামিন অযোগ্য ধারাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু তখনও রাহুল গান্ধী হাজিরা দেননি। 26শে জুন তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে, আর এবারও যদি তিনি অনুপস্থিত থাকেন তবে রাহুল গান্ধীর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। পাকিস্তানের সঙ্গে জল চুক্তি বাতিল করেছে ভারত, আর তারপর থেকেই হুমকি এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। এবার আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারের এই মিথ্যাচার ধুয়ে দিল ভারত। দিল্লির নয় ইসলামাবাদী এই চুক্তি লঙ্ঘন করেছে, স্পষ্ট জানালেন ভারতের প্রতিনিধি। একবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে দিল্লি। জানিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারংবার দাবি করেছে ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে, কিন্তু এবার আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারের এই মিথ্যাচার ধুয়ে দিল ভারত। পাক সন্ত্রাসের বলি নিরীহ ভারতীয়রা, যার বিরুদ্ধেই এই সিদ্ধান্ত। দিল্লি নয়, ইসলামাবাদই এই চুক্তির লঙ্ঘন করেছে, স্পষ্ট জানালেন ভারতের প্রতিনিধি। অতীতে বহুবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে বিদ্ধে চেয়েছে পাকিস্তান, কিন্তু কোনোবারই হালে পানি পায়নি তারা। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিন্ধু জল চুক্তি নিয়ে দিল্লিকে তোপ দাগতে চেয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধিরা, কিন্তু সমস্ত মিথ্যাচার টেনে ছিঁড়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থানীয় প্রতিনিধি পার্বত হানেনি হরিশ বলেন, পাকিস্তানের উপর আস্থা রেখে বিশ্বাস করে 65 বছর আগে ভারত এই চুক্তি করেছিল, যার প্রস্তাবনায় বলা হয়েছিল চুক্তিটি সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে, কিন্তু পাকিস্তান সেই বিশ্বাস বন্ধুত্বের মর্যাদা রাখেনি। প্রায় 6.5 দশক ধরে পাকিস্তান এই চুক্তির অবমাননা করেছে। ভারতের বুকে 3টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। গত 4 দশক ধরে 20,000-এর উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও হামলা পাকিস্তানের নৃশংসতার প্রমাণ। পেহেলগাঁও হামলা অপারেশন সিন্ধু নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই নিয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রতিনিধি অপপ্রচার করছেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদত দেয় তারা, যার জবাব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। কিন্তু সেই সময়ও ভারত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। কোনো পাক নাগরিককে টার্গেট করা হয়নি, কিন্তু পাকিস্তান তা করেনি। ওরা আমাদের সীমান্তবর্তী গ্রামে হামলা চালিয়েছে।
এই সন্ত্রাস দমন না করলে গোটা বিশ্ব এর ফল ভুগবে। প্রসঙ্গত, সিন্ধু জল চুক্তি বাতিল না করার আর্জি নিয়ে সম্প্রতি ভারত সরকারকে চিঠি লিখেছে ইসলামাবাদ। তাদের দাবি, এই চুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানের। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসী শুকিয়ে মরার অবস্থা। আর এই সংকট থেকে বাঁচতে ভারতের কাছেই কাকুতি মিনতি করেছে পাকিস্তান। তবে পড়শি দেশের হাজার অনুরোধেও চিরে ভিজবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত। যতদিন না সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান, ততদিন এই চুক্তি বাতিল থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর টালমাটাল। সরু সুতোর ওপর ঝুলছে প্রফেসর ইউনূসের ভবিষ্যৎ। সেনাবাহিনী চলতি বছরের মধ্যে নির্বাচন করা চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিয়েছে বলে খবর। গত কয়েক ঘন্টা ধরে শোনা যাচ্ছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন ইউনূস। সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস বর্তমানে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে পড়েছেন। 2024 সালের অগাস্টে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ছাত্র আন্দোলনের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ইউনূস। তবে সরকারের কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার নেতৃত্বে প্রশ্নবিদ্ধ হয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্যের অভাব এবং সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কারণেই অগ্রগতি ব্যাহত হয়েছে। বিশেষ করে মায়ানমারের সঙ্গে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এছাড়া বিএনপি ও সেনাপ্রধান 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও ইউনূস 2026 সাল পর্যন্ত বিলম্বের ইঙ্গিত দেন। এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ ইউনূসের একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জানা গিয়েছে, সন্ধ্যে 7:30টায় বিএনপির একটি প্রতিনিধি দল ইউনূসের সরকারি বাসভবন যমুনায় তার সাক্ষাৎ এবং সন্ধ্যে 6টায় জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও তার বৈঠক। সূত্র জানিয়েছে, এই বৈঠকে নির্বাচনের সময়সূচি, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতের রূপরেখা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা পরিস্থিতির মোড় ঘোরাতে সাহায্য করতে পারে। বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুক্রবার রাতেই ঢাকায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের চারপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি প্রতীকী বার্তা এবং এটি সরকারি কাঠামোর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা তুলে ধরছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ইউনূসের সরকারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ধর্মীয় উগ্রবাদীদের প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। 2024 সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 2000-এর বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 23 জন নিহত হন। এছাড়াও 354 জন সাংবাদিক হয়রানির শিকার হন এবং 167 জনের প্রেস কার্ড বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে। এছাড়া ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। ইউনূসের প্রধানমন্ত্রী পদে নিয়োগ সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ, কারণ তিনি সংসদের সদস্য নন। সংবিধানের 56-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হতে গেলে সংসদ সদস্য হওয়া আবশ্যক। এই সাংবিধানিক অস্পষ্টতা সরকারের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ইউনূস তার দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাব এবং সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির অভাবে হতাশা প্রকাশ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। দেশজুড়ে ফের করোনা চোখ রাঙানি।
কেরল এবং মহারাষ্ট্রে বাড়ছে আতঙ্ক, বেশ কিছু রোগী ভর্তি হাসপাতালে। মুম্বাই থেকে ফিরে গুরগ্রামে করোনা আক্রান্ত একজন, আর এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে বাংলাতেও শীত কাটল কোভিড। পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, যদিও তিনি এখন করোনা মুক্ত। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। পরীক্ষায় জানা গিয়েছিল তিনি কোভিড-19 আক্রান্ত। আইসোলেশনে 1 সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত বলি অভিনেতা মুকুল দেব, বয়স হয়েছিল মাত্র 54 বছর। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয়েছে তার। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ ছিলেন এই মুকুল দেবের। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনে দুনিয়াতেও। মুকুলের মৃত্যুর খবর সমাজ মাধ্যমে প্রথম জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।